আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, স্ক্রিনে বর্তমানে আপনারা যে দৃশ্যটি দেখছেন, প্রথমে এই দৃশ্য দেখে আপনার গাজা উপত্যকা নয়তো লেবাননের দৃশ্য বলে মনে হতে পারে। তবে বাস্তবতা হলো এটি ইসরায়েলের তেল আবিবের দৃশ্য, যেটা ইসরায়েলের বিভিন্ন সংবাদ মাধ্যম এখন ধাপে ধাপে প্রকাশ করছে। দেখুন, ইসরায়েলের শহর তেল আবিব, রামাত গান, পেটা টিভা, হাইফা, বীর সেবা ইত্যাদি শহরগুলোতে 12 দিনের ইরানের সঙ্গে যুদ্ধে ইরানের মিসাইলগুলো কি ধরনের শক্তিশালী ক্ষতি করেছে এবং ইসরায়েলের কত হাজার বাড়ি ঘর ভেঙে গুড়িয়ে গেছে, কত মানুষ নিহত হয়েছে, এই বিষয়ে সকল তথ্য প্রকাশ ইসরায়েল আইন করে নিষিদ্ধ করেছিল, যার জন্য ওই সময়ে সেটা প্রকাশ করা হয়নি। তবে এখন এটা প্রকাশ করা হচ্ছে কারণ ইসরায়েলের লক্ষ লক্ষ মানুষ ইসরায়েলের সরকারের কাছে তাদের ঘর বাড়ি পুনর্নির্মাণের জন্য বিপুল পরিমাণের আর্থিক ক্ষতিপূরণ দাবি করেছে। খুদ ইসরায়েলের সংবাদ মাধ্যম বলছে অন্তত 36,000 এই ধরনের ঘর বাড়ি ইরানের মিসাইল হামলায় ধ্বংস হয়ে গেছে, যার আর্থিক ক্ষতির পরিমাণ 35 থেকে 40 বিলিয়ন মার্কিন ডলার। এছাড়াও নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ইসরায়েলের যে রামাত বিমান ঘাঁটি রয়েছে তার অবকাঠামোরও বড় ধরনের ক্ষতি হয়েছে। যদিও রামাত বিমান ঘাঁটির ক্ষয়ক্ষতির যে ইস্যুটা রয়েছে সেটা যুক্তরাষ্ট্র সমাধান করবে এবং যুক্তরাষ্ট্র $1 বিলিয়ন বিনিয়োগ করছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন ইরানের মেহের নিউজ এজেন্সি, যুক্তরাষ্ট্রের অন্যান্য সংবাদ মাধ্যম এবং ইসরায়েলের ওয়াই নেট সহ টাইমস অফ ইসরায়েল, এই সকল সংবাদ মাধ্যম খুবই গুরুত্ব সহকারে এই তথ্য প্রকাশ করেছে। ইরানের মিসাইলগুলো কতটা সুনির্দিষ্ট ছিল এবং কতটা ভালোভাবে ইসরায়েলের বিভিন্ন অবকাঠামোর এত বড় ক্ষতি করেছে, সেই সকল তথ্যই কিন্তু তারা প্রকাশ করেছে। এবং এখানে নিহত এবং আহতের সংখ্যা পূর্বের থেকেও প্রায় 10 থেকে 12 গুণ বেড়ে গেছে এক ধাক্কায় তথ্য প্রকাশ করার কারণে। যেখানে ইসরায়েল নিজেদের নাগরিকদের মনোবল রক্ষা করা এবং তারা কোনোভাবে দেশ থেকে যাতে পালিয়ে না যান এর জন্য তথ্য ওই সময় গোপন করেছিল। এবং প্রকৃত সত্য এমন একটা জিনিস যা চেষ্টা করলেও আপনি দীর্ঘদিন লুকিয়ে রাখতে পারবেন না। সত্য তার স্বমহিমায় প্রকাশিত হবে, বেরিয়ে আসবে। আর ইসরায়েলের ক্ষেত্রে বর্তমানে এটাই হয়েছে। ইসরায়েল তার গোয়েন্দা সংস্থা এবং যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা নিশ্চিত করছে ইরানের সঙ্গে যে কোনো ধরনের পরবর্তী সংঘাত ইসরায়েলের জন্য আরো ক্ষতিকর প্রভাব তৈরি করবে, আরো ক্ষয়ক্ষতি নিশ্চিত করবে। সুতরাং ইরানের বিরুদ্ধে সরাসরি সামরিক হামলার পূর্বে ইন্টারনাল ভাবে ইরানকে আক্রমণ করতে হবে, অভ্যন্তরীণ ভাবে ইরানকে অস্থির করে তুলতে হবে। আর এটা ব্যবহার করার জন্য অন্যতম হাতিয়ার হতে পারে ইরানের কথিত মধ্যপন্থী নেতারা। আর তাদের মাধ্যমে ইরানের অভ্যন্তরে অলরেডি হামলা শুরু করে দিয়েছে ইসরায়েল। বিশ্বব্যাপী ইরানের আজকের যে শক্ত অবস্থান এবং জাতীয় স্বার্থকে কেন্দ্র করে কোনো ছাড় না দেওয়ার যে দৃঢ় প্রতিজ্ঞা, দৃঢ় অবস্থান, এটা নিশ্চিত করেছেন আয়াতুল্লাহ খামেনির নেতৃত্ব। যদিও তার বয়স 86 বছর, তবে তার নেতৃত্ব, সিদ্ধান্ত এবং কঠোরতা পুরো দেশকে এখনো এক জায়গায় দাঁড় করিয়ে রেখেছে। আর এই জিনিসটার পরিবর্তন চান এখন ইরানের কথিত যারা মধ্যপন্থী নেতা রয়েছেন তারা। দেখুন, আয়াতুল্লাহ খামেনি ইরানের সুপ্রিম লিডার এবং ইরানের সংবিধান অনুযায়ী ইরানের অর্থনীতি, ইরানের পররাষ্ট্রনীতি এবং ইরানের সামরিক নীতি তিনটাই একা কন্ট্রোল করেন আয়াতুল্লাহ খামেনি। তার চূড়ান্ত নির্দেশের বাইরে এ ক্ষেত্রে কোনো সিদ্ধান্ত নেওয়া যায় না। আর এখন ইরানের মধ্যপন্থী নেতারা ইরানের সংবিধান পরিবর্তন করে আয়াতুল্লাহ খামেনির এই ক্ষমতা খর্ব করতে চান এবং সেখান থেকে নিয়ে আসতে চান। বিশেষ করে অর্থনীতি এবং পররাষ্ট্রনীতি, এই দুইটা ইস্যু যাতে সরাসরি নির্বাচিত সরকার, মধ্যপন্থী যে সরকার বর্তমানে রয়েছে তার কাছে থাকে, সেটা নিশ্চিত করার জন্য বর্তমানে তারা বিদ্রোহ শুরু করেছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে স্ক্রিন নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন ইরানি সংবাদ মাধ্যম তেহরান নিউজের খবর এবং অন্যান্য সংবাদ মাধ্যম নিশ্চিত করছে এই সংস্কারপন্থীরা এই সংস্কারের জন্য অলরেডি একটি গুরুত্বপূর্ণ প্রস্তাব ইরানের যে সুপ্রিম কাউন্সিল রয়েছে সেখানে উত্থাপন করেছে এবং ইস্যুটিকে কেন্দ্র করে বর্তমানে ইন্টারনাল উত্তেজনাও চলছে। দেখুন, নতুন সংস্কার প্রস্তাবে ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ
আয়াতুল্লাহ খামেনি এবং ইরানের রাষ্ট্রপতি এই ২ জনের মধ্যে ক্ষমতার ব্যালেন্সের যে তফাৎ রয়েছে সেটা আরো কমিয়ে আনার কথা বলা হয়েছে। সুপ্রিম লিডারের সিদ্ধান্ত ছাড়াই বিভিন্ন কাজ, বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত রাষ্ট্রপতি নিশ্চিত করতে পারবেন, তার জন্য পাওয়ার চাওয়া হয়েছে। এছাড়াও জবাবদিহিতা ফিরিয়ে আনা। দেখুন, বর্তমানে ইরানের সামরিক বাহিনী এবং বিভিন্ন সমরাস্ত্র উৎপাদনকারী প্রতিষ্ঠান পৃথিবীর বিভিন্ন দেশে তাদের প্রক্সিদের কাছে অস্ত্র রপ্তানি করতে পারে। এর জন্য কোনো জবাবদিহি করতে হয় না। তবে নতুন সংস্কার প্রস্তাবে এই ধরনের অস্ত্র, সেটা হিজবুল্লাহ হোক, হুতি হোক বা যাকেই প্রেরণ করতে হবে, এর পূর্বে সংসদে যুক্তরাষ্ট্রের মতো এইভাবে অনুমতি নিতে হবে। এটা কিন্তু যুক্ত করা হয়েছে, যেটা ইরানের কূটনীতি এবং ইরানের সামরিক নীতিতে বড় ধরনের প্রভাব ফেলবে। এছাড়াও নির্বাচনী ব্যবস্থারও সংস্করণ। ইরানে যে কেউ চাইলেই ইরানের প্রেসিডেন্টের পদে দাঁড়াতে পারেন। তবে চূড়ান্তভাবে আয়াতুল্লাহ খামেনির অনুমতি না হলে তিনি আর নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন না। কারণ সেখানে আয়াতুল্লাহ খামেনির অনুমতি লাগে। আয়াতুল্লাহ খামেনি এবং তার যে সুপ্রিম লিডার কাউন্সিল রয়েছে, বিভিন্ন দিক বিবেচনা করে ইসলামিক শাসন ব্যবস্থা বা ইরানের স্বার্থ বা ইরানকে কেন্দ্র করে কতটুকু কট্টরপন্থী একজন ব্যক্তি, সকল কিছু যাচাই বাছাই করেই কিন্তু প্রেসিডেন্ট প্রার্থী হিসাবে চূড়ান্ত সবুজ সংকেত দেন তিনি। এখানে নতুন সংস্কারে এটা উঠিয়ে দেওয়া হচ্ছে, যাতে কোনোভাবেই কোনো ধরনের প্রার্থীর ক্ষেত্রে আয়াতুল্লাহ খামেনি তার সিদ্ধান্ত না প্রয়োগ করতে পারেন, এই বিষয়ে বলা হচ্ছে। দেখুন, ইরানের ইন্টারনাল সিস্টেম মধ্যপন্থীরা চাচ্ছে যুক্তরাষ্ট্রের যে নীতি রয়েছে, যুক্তরাষ্ট্রের সংবিধানের যে সিস্টেম রয়েছে বা পশ্চিমা বিশ্বের যে সিস্টেম, যেটা বর্তমানে বাংলাদেশেও বর্তমানে পশ্চিমা যারা এসেছেন তারাও প্রয়োগ করতে চাচ্ছেন, এই একই স্ট্র্যাটেজিতে নিজেদের গড়ে তোলা, যার জন্যই কিন্তু ইন্টারনাল ভাবে নতুন সংকট তারা তৈরি করেছে। এবং এটাকে সামরিক বিশেষজ্ঞরা ইসরায়েলের গোয়েন্দা সংস্থার তাদের পরোক্ষভাবে ইরানের অভ্যন্তরে ইন্টারনাল হামলা হিসেবে দেখছে। দেখুন, ইরানের অভ্যন্তরে এই ইন্টারনাল মধ্যপন্থী দিয়ে হামলা করার বিষয়টা এটা নতুন কিছু নয়। ১৯৯১ সালে, ১৯৯৭ সালে, ২০০১ সালে, ২০১৩ সালে, ২০১৯ সালে দফায় দফায় এই ধরনের সংস্কার প্রস্তাব দিয়ে ইরানের ইন্টারনাল সিস্টেমকে উত্তপ্ত করা হয়েছিল, যাতে ইরানের জনগণ ইরানের বর্তমান শাসকের বিরুদ্ধে প্রচণ্ডভাবে ক্ষেপে যান। দেখুন, বর্তমানে পরিস্থিতি যখন অত্যন্ত কঠিন, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করতে হচ্ছে, এমত অবস্থায় ইরানের সকল জনগণ এবং সকল পক্ষকে একত্রিত থাকা খুবই গুরুত্বপূর্ণ। এমন একটি কঠিন সময়ে ইরানের বর্তমান প্রেসিডেন্টের নেতৃত্বাধীন সকল মধ্যপন্থী নেতারাই কিন্তু এই প্রস্তাব দিয়েছেন এবং এই ইস্যুটাকে ইরানে ব্যাপক ভিত্তিতে উত্তপ্ত করে তুলছেন, যেটা অভ্যন্তরীণভাবে বিদেশি শক্তিকে মোকাবেলার ক্ষেত্রে বড় দুর্বলতা হিসেবে কাজ করছে এবং ইসরায়েলকে সহযোগিতা করছে। দেখুন, আয়াতুল্লাহ খামেনি এই বিষয়ে পরিষ্কারভাবে জানতেন যে এই পরিস্থিতি বারবার তৈরি হতে পারে। তার জন্যই কিন্তু তিনি ইব্রাহিম রাইসির মতো কট্টরপন্থী যে নেতা রয়েছেন তাকে প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করে এনেছিলেন। তবে দুর্ভাগ্যজনক হলেও সত্য, তিনি আর এই দুনিয়াতে বেঁচে নেই। তিনি কিন্তু নিহত হয়েছেন। আর এরপরই মধ্যপন্থী নেতা পেজিশকিয়ান ক্ষমতায় আসার পরপরই এই ইস্যুগুলো আবার চাঙ্গা হচ্ছে, যেটা ইসরায়েলের এখন অন্যতম বড় টার্গেট। অভ্যন্তরীণভাবে এইভাবে ইরানকে অস্থির করে ইরানের অভ্যন্তরীণ পরিস্থিতি জটিল করলে তাদের সর্বাত্মক হামলা আরও সহজ হবে। সরাসরি সামরিক হামলায় ইরানকে ক্ষতি করা সম্ভব নয়। ক্ষতি করতে গেলে আরো বেশি ক্ষতিগ্রস্ত হতে হবে। তবে এইভাবে ইন্টারনাল সমস্যা তৈরি করলে তারপর হামলার বিষয়টা সহজ হবে। যে চেষ্টা করছে এখন ইরানের সঙ্গে এই মধ্যপন্থীরা এবং ইসরায়েল, দেখার বিষয় যে আয়াতুল্লাহ খামেনি এটা কতটা কঠোরভাবে নিয়ন্ত্রণ করে এবং এই ইস্যুটিকে কেন্দ্র করে কি পদক্ষেপ নেয়। তো বন্ধুরা, যখনই এই ইস্যুটিকে কেন্দ্র করে চূড়ান্ত আপডেট আসবে, সাথে সাথে আপনাদের আমি জানাতে চেষ্টা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।